কেউ যদি মনে করে যে না বাধাকে উপেক্ষা করে আমি সামনের দিনগুলো এগিয়ে যাব, তাহলেই সে জীবনে সফলতা অর্জন করতে পারে। মাঝে মাঝে অনেক টাইম আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমি কি ব্যর্থ। তো মাঝে মাঝে আবার এটাও মনে হতো যে না, ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমি যদি বলি আমি ব্যর্থ, তাহলে আমি সত্যিই ব্যর্থ। তো সেই চেষ্টাটা মনে হয় যে আমার ভিতর ছিল, এর জন্যই আমি ফার্স্ট রানার আপ হয়েছি। মুস্কান, যে কম্পিটিশনটা রিসেন্ট হয়ে গেল, মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার 2024 মুমতাজ হারবালের, এবং সেইটাতে ইউ বিকেম ফার্স্ট রানার আপ। জানি জিজ্ঞেস করতে নাই, তবু জিজ্ঞেস করা, বয়স কত? বয়স হবে কত? তোমাকে দেখে 17 লাগে। হ্যাঁ। আচ্ছা, 17 মানে এখনো 18 হয়নি? না। এত অল্প বয়সে কাজ শুরু করতে পরিবার থেকে ঝামেলা হয় নাই? অনেক ফ্যামিলিতে হয় যে বাবা মা রাজি থাকে না, হয় এটা আমার ফ্যামিলিতেও হয়েছে। বাট সবসময় হয় কি, বাবারাই বেশি একটু মানে এই সাইডটা হয় না যে মিডিয়া লাইন অনেকে পছন্দ করে না। তো আমার বাবার ক্ষেত্রে ছিল এটা যে সে মিডিয়া সাইডটা আর কি পছন্দ করে না। বাট আমার আম্মু খুবই বিনোদন পছন্দ করে, প্লাস আমি তো করি। তো সেই দিক থেকে ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল যে ফিউচারে ভালো একজন অভিনেত্রী হব বা একজন মডেল হব। তো সব দিক বিবেচনা করে না হঠাৎ হঠাৎ যখন ইউটিউবে বা ফেসবুকে যখন বিভিন্ন রিলস দেখতাম ক্যাট ওয়াকের, তো তখন মনে হতো কি ইস, কি সুন্দর করে বিউটি প্যাশেন্ট করতেছি স্টেজের সামনে গিয়ে, ইস এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি সুন্দর, তাই না ব্যাপারটা? তো সেই থেকে আমার মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক প্ল্যাটফর্মটি মানে চুজ করা যে নিজের স্বপ্ন পূরণের জন্য। তো নিজের স্বপ্ন পূরণ বলা যায় ঠিক আছে, বাট নিজের দেশের জন্য কিছু করা। কেমনে একটা সৌন্দর্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে দেশের জন্য কি করতে পারবা? নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। তারপর হয় না যে অনেক ইচ্ছা থাকে যে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। তো ওইটা অনেক টাইম আমাদের আর্থিক দিক থেকে হয়ে ওঠে না, যে একটা ফ্যামিলি থেকে যদি এতগুলা পরিবারকে সাপোর্ট করতে যাই, তখন আমার নিজের কিছু থাকতে হবে, তাহলেই তো আমি একজনকে সাপোর্ট করতে পারবো। বা যখন আমি একটা পরিচিতি লাভ করব, তখন অনেক মানুষ আমাকে অনেকভাবে চিনবে, অনেক প্ল্যাটফর্ম আমাকে চিনবে। তো আমি ওই দিক থেকে চাই যে নিজে কিছু একটা করে একটা সংস্থা তৈরি করতে। ওকে, আন্ডারস্ট্যান্ড। এনজিও করতে চাও কোনো একটা। আমাকে একটা জিনিস বলো যে বিউটি প্যাজেন্টগুলোতে তো অনেক বাইরে থেকে নেতিবাচক কথা শোনা যায় যে এইটা হয় ওইটা হয়, কত কিছু হয়। অ্যাকচুয়ালি ভেতরের অবস্থাটা কি বলো তো? আসলে আমিও যেহেতু বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করছি, তো সেই থেকে মনে হয় কি যে লোকে কি বললো সেটাই কান না দিয়ে নিজের ভিতর কি আছে ওইটাকে যতটুকু সম্ভব আমার মতে সেটা যদি ফুটিয়ে আনা যায়, তাহলে আমার মনে হয় যে না সম্ভব। লোকে কি বললো এরকম, যখন মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকে পার্টিসিপেট করি, তখন অনেকেই অনেক কথা বলছে যে হবে না। তারপর অনেকে বলে যে এখানে কারচুপি থাকে, এটা থাকে সেটা থাকে। তো ওইখানে যখন পার্টিসিপেট করি, তো অনেক টিচাররা আসতো, বিভিন্ন রকমের ক্লাস দিত, আমরা কিভাবে কথা বলবো বা কিভাবে ক্যাটওয়াক করব, অনেক টাইপেরই অনেক অভিজ্ঞতা নিছি এই 3 মাস। তো সেই থেকে একটা জিনিস জানলাম কি, আমাদের সোহেল স্যার এই কথাটা বলছিল যে তোমার ভিতরে যদি সেই প্রতিভা থাকে, তাহলে তুমি যতই পিছনে থাকো না কেন, জাজরা তোমাকে টেনে ওইখান থেকে সামনে নিয়ে আসবে। তো আসলে যখন আমি কিন্তু পিছনেই ছিলাম, আমি 15 নাম্বারে ছিলাম। তো যখন পিছনে সেকেন্ড থার্ড এগুলো ঘোষণা হয়ে গেল, তখন না মনটা খুবই ছোট হয়ে গেল যে আসলেও কি আমি কি আদৌ উইনার হব বা ফার্স্ট রানার আপ কি আমি হব। তো তবুও আমি আশা ছাড়িনি। তো আমার মনে হয় না যে একটা মানুষ সে যদি মনে করে যে না আমি ব্যর্থ, তাহলেই সে ব্যর্থ। কিন্তু কেউ যদি মনে করে যে পদে পদে আমি বাধা পার করতেছি, হয়তো বা আমি পারবো না, সে যদি সেটা মনে করে তাহলে সে সত্যিই ব্যর্থ। কিন্তু কেউ যদি মনে করে যে না বাধাকে উপেক্ষা করে আমি সামনের দিনগুলো এগিয়ে যাব, তাহলেই সে জীবনে সফলতা অর্জন করতে পারে। যেরকম আমি মাঝে মাঝে মনে করতাম যে খুব একা লাগতো নিজেকে, মাঝে মাঝে হতাশার মধ্যে পড়ে যেতাম, কি আমি কি পারবো না, আমার দ্বারা কি হবে না। মাঝে মাঝে অনেক টাইম আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমি কি ব্যর্থ। তো মাঝে মাঝে আবার এটাও মনে হতো যে না, ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমি যদি বলি আমি ব্যর্থ, তাহলে আমি সত্যিই ব্যর্থ।
কিন্তু আমার চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টাটা মনে হয় যে আমার ভিতর ছিল, এর জন্যই আমি ফার্স্ট রানার আপ হয়েছি। হয়তো কিছু একটা ঘাটতি ছিল, এর জন্য উইনার হতে পারিনি। নেক্সটে আমি আবার ট্রাই করব, কিন্তু আমি ব্যর্থ না। এটা আমার একটা অর্জন। আল্লাহ ভরসা। একটা পার্সোনাল লাইফে আসি। হ্যাঁ বাবা, যে ধরো এই বয়সে তো প্রচুর উড়ে বেড়ায় সবাই, তো ফেসবুক ইনবক্স কি অবস্থা? আগের কথা নাই বলি, যেদিন আমি ফার্স্ট রানার আপ হই, তো হওয়ার পর ফেসবুকে অনেক পোস্ট করছি, তারপর মিডিয়ার সাংবাদিকরা তো অনেক চ্যানেলে পোস্ট করছে। তো আমার যারা রিলেটিভ আছে তারা তো আমাকে ইনবক্সে নক দিছে, প্লাস আমি ভয়ে একদিন অনলাইনে ঢুকিনি। আমি ভাবছি যে একদিন যাক, তারপরে ঢুকে ইনবক্সের অবস্থা চেক করবো যে কি অবস্থা। ও মাই গড, এত মেসেজ, এত অভিনন্দন, এত কংগ্রাচুলেশন, এত যে দর্শকের ভালোবাসা ছিল, এটাই আমার কাছে একটা বড় পাওয়া ছিল, যে এত মানুষের ভালোবাসা আমার সাথে ছিল, এত মানুষের দোয়া আমার সাথে ছিল। সফল হলে বোধহয় সবাই স্বীকার করতে চায় না, সফল হইলে সবাই কৃতিত্ব নিতে চায়, ব্যর্থ হইলে আর এটা আসলে তো পৃথিবীতে সব মানুষ এক না, তাই না? হয়তোবা হয় কি যে অনেকে, কি বলবো, যে অনেকে হয় না, যে যেমন আমি একটা কথায় আসি, সেটা হচ্ছে যে কিছু কিছু পরিচালক মানে বলে যে আমার ধারা সে উপরে গেছে, এখন সে গিয়ে আমার কথা বলে না, হ্যাঁ, বা স্বার্থপর, বা হয়তো বা ওর ব্লাডে প্রবলেম। যেমন কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা হয়েছে, যাকে এটা আমি শেয়ার করি, ভাবছিলাম করব না, যেহেতু এখন আমার মনে হয় যে না এটা। তো আমি একটা নাটকের অফার পাই, তো তাদের গল্প সব মিলে আমার খুব ভালোই লাগছিল, তো আমি রাজি হই কাজটা করার জন্য। তো সে আমাকে একটা কথাই বলছে যে আমার ধারা যদি তুমি ভালো কোনো পর্যায়ে যাও, তাহলে তুমি যদি ভালো ফ্যামিলির মেয়ে হও বা তোমার ব্লাড যদি ভালো হয়, তাহলে তুমি অবশ্যই আমার কথা বলবা কোথাও গেলে। সঠিক। তো আমি তার নামটা প্রকাশ করব না যে আসলে সেই মানুষটা কে। তো আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে একজন মানুষের প্রশংসা বা একজন মানুষের গুণ তখনই গায় যখন সে তার ব্যবহারে সেটা নিয়ে আসে, জোর করে আনা যায় না। হ্যাঁ, তার কাজে কর্মে যখন সে প্রকাশ করে। তা আমি যেদিন নাটকের জন্য, তো সে আমাকে সবার আগে শুটিং স্পটে পাঠিয়ে দেয় যে মুস্কান তুমি আগে চলে যাও। তা আমি সবার আগে, আমি সবসময় টাইম মেনটেন করতে পছন্দ করি। আমার কথা হচ্ছে একটা জায়গায় যদি টাইম হয় 10টায়, সেখানে আমি 8টায় গিয়ে বসে থাকবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু টাইম 10টায় আমি যদি 10:30 বা 11টায় যাই, তাহলে কিন্তু সেটা টাইম মেনটেন হয় না, অনেকেই কিন্তু এটা পছন্দ করে না। তো আমি সবসময় টাইম মেনটেন করতে অনেক পছন্দ করি। যেহেতু সে আমার সিনিয়র একজন, আর উনি যেহেতু পরিচালক ছিল, তো অবশ্যই তো তার জায়গাটাকে তাকে সম্মান করতে হবে, যেহেতু আমি একজন আর্টিস্ট। তো আমি তার কথা অনুযায়ী আমি শুটিং স্পটে চলে যাই। তো চলে যাওয়ার পর হয় কি, তার তখন পর্যন্ত ব্যবহার বা কথাবার্তা সবই ঠিক ছিল। তো আরো যে আর্টিস্ট যারা আমার থেকেও পপুলার, তো তাদের বিষয়টা না সে একটু আলাদাভাবে নিয়ে যায়, যে তাদের আপ্যায়ন বা তাদের থাকার জায়গা সব কিছুই একটু ভিআইপি সিস্টেম করে। তা আমি যেহেতু সবার সাথে মিশতে পছন্দ করি বা সবাইকে সম্মান করি, হয়তো বা সেই জায়গাটা তারা আমার দুর্বলতা হিসেবে নেয়, যে না ওকে একটা দিয়ে দিলেই হয়। তো সেখানে গেলাম, সারাদিন শ্যুট করলাম। তা আমি যখন খাইতে যাব দুপুরে, সবার শট শেষ, আমারও শট শেষ, তখন সে আমাকে একটা কথা বলল যে তুমি এখানে দাঁড়ায় দেখবা, তোমাকে তো আমি বলি নাই যাইতে, ওরা গেছে, ওরা তোমার সিনিয়র আর্টিস্ট, ওরা যাবেই, তুমি কেন গেলা? তো তার এই কথাটা আমি খুবই কষ্ট পেয়েছি, যেহেতু আমার শর্ট শেষ। আর যেহেতু শুটিং এর বিষয়টা হয় কি, একটা খাটনির বিষয়, সারাদিন পরিশ্রম করে আসলে খাওয়া দাওয়া খেয়ে তারপর যখন আবার শর্ট করতে হয়, খুবই অনেক একটা খারাপ লাগে। তো সেদিক থেকে আমি সারাদিন কিছুই খাই নাই। তো 3টা 4টা প্রায়, মানে 4টার কাছাকাছি এরকম একটা টাইম হয়ে গেছে। তো আমার খুবই খিদা লাগছিল, তা আমি খাওয়ার জন্য চলে গেছিলাম। যে বলছিও, তো উনি শর্টের জন্য খেয়াল করতে পারেন। তো উনি আমার সাথে খুবই রুডলি বিহেভিয়ার করে, যে তুমি আমাকে না বলে কেন গেছো, এই সে, আমি না বলে যাবা না। আচ্ছা, সব শেষ, শর্টের টাইমে সে আমাকে আবার নিয়ে আসে, আমরা শর্ট শেষ করি রাত্রে। তো আমাদের শর্টটা ছিল 300 ফিট পূর্বাচলের দিকে, অনেক ভিতরে, স্বপ্নের ঠিকানাতে আমি এই শ্যুটটা করি। তো
যারা মিডিয়ার প্ল্যাটফর্মে আছে বা যারা শুটিং এর সাথে জড়িত তারা হয়তো অনেকেই জানে যে স্বপ্নের ঠিকানাটা কতটা ভিতরে। তো রাত্রের বেলা কিন্তু খুবই মানে ভয়ঙ্কর, মনে হয় যে হরর মুভির মতো এরকম একটা প্লেস ওইখানে। তো আমি ওখানে যাওয়ার পর না শর্ট শেষে উনি আমাকে বলে কি তুমি চলে যাও। তখন আমি আর আম্মু ছিলাম, শুধু মহিলা মানুষ এই দুইজন। তো সে আমাকে হুট করে বলে কি তোমার শর্ট শেষ, তুমি চলে যাও। তখন আমার প্রশ্ন, যেহেতু আমরা এখানে মহিলা মানুষ দুইজন, এই গহীন জঙ্গলের মধ্যে আমরা দুইজন কিভাবে একা যাই, তাই না? এটা তো একটা স্বাভাবিক একটা কথা যে এই দুজন মহিলা মানুষ এই 300 ফিটের সাইডে কিভাবে একা যায়। তাও মেন রোডটা ছিল, তো সবাই তো জানে যে মেন রোডটা এখন ইয়ে হয়ে গেছে, অনেক পপুলার হয়ে রাস্তা রাস্তা হয়ে গেছে। তো ওই সাইডটা তো অনেক ভিতর, ওই সাইডে কোনো অটো পাওয়া যায় না, তো হেঁটে মেন রোডে আসতে হয়। তো তার কথাটা না খুবই খারাপ লাগলো যে সে যে বলল, সে কিন্তু ফার্স্টে আমাকে তার মেয়ে বানাইছে যে তুমি আজকে থেকে আমার মেয়ে। হ্যাঁ, মেয়ের সাথে আচরণ। হ্যাঁ, তো মেয়ে, তো আমি চাই তোমাকে ভালো একটা কিছু করাতে, তো তুমি আচ্ছা আমার একটা নাটক আছে, এটা করো, করে দেখো, যদি আমার দ্বারা ভালো কিছু হয় তাহলে তুমি আমাকে যেন ভুলো না। তো সে যদি আমার সাথে সেরকম আচরণটা করতো তাহলে অবশ্যই আমি আজকে তার প্রশংসাই করতাম। আমি এখানে তার বদনাম করছি না, জাস্ট আমি বললাম আর কি যে মানুষের ব্যবহার, মানুষের কাজকর্মই তার আসল পরিচয়। রিয়ালিটি চেক। তো আমি ওইখান থেকে খুবই মনে কষ্ট নিয়ে আসছি। আমার কথা হচ্ছে যে মানুষ তো মানুষের ভালোবাসা নিয়েই সামনের দিনগুলোতে এগিয়ে উপরে ওঠে, তাই না? আমি যদি এখন চিন্তা করি, একটা মানুষ সামনের দিকে আগাইতে হলে তার দুইটা প্লাস পয়েন্টের দরকার হয়। এক, ইচ্ছা শক্তি, দুই, দৃষ্টিভঙ্গি। যদি আমার ইচ্ছা থাকে যে আমি ভালো কিছু করব, তাহলে আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। হ্যাঁ, আর যদি থাকে দেখার ইচ্ছা, দেখার, আমি আরো দেখবো, দুনিয়াটা আমি আরো দেখবো, হ্যাঁ, তাহলে আমি একটা পর্যায়ে যেতে পারবো। ইচ্ছা শক্তি আর দৃষ্টিভঙ্গি যার ভিতরে থাকে, সে আমি মনে করি ভালো একটা পর্যায়ে যেতে পারে। যেমন এই যে আমি মিস্টার মিস গ্ল্যামার লুক প্ল্যাটফর্মে আসি, নিশ্চয়ই আমার আগ্রহ ছিল, ইচ্ছা শক্তি ছিল, দৃষ্টিভঙ্গি ছিল যে আমি আরো দেখবো, আরো কিছু শিখবো এখান থেকে, আরো কিছু জানবো, আরো মানুষের সাথে পরিচিত হব, মানুষজন আমাকে আস্তে আস্তে চিনে জানে। তো এটাই। ভেরি গুড। মুস্কান, ফেসবুক প্রোফাইলের নাম বা পেজের নাম বলো। আমার আপাতত কোনো পেজ নাই, বাট আমার ফেসবুক আইডি আছে মুস্কান চৌধুরী। নিউ আইডি, আমি নিউ খুলছি। চৌধুরী সাহেব। এই আর কি। চৌধুরী, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, গুড টু টক টু ইউ ব্রাদার। থ্যাংক ইউ ভাইয়া। এবং আমি দোয়া করি তুমি মোটা হও, বড় হও। তোমার থেকে একটু দিয়ে দাও প্লিজ, বহুত। না, আমি অনেক শুকনো, অনেক, Yeah. সবাই বলে। International model figure. ইয়া